নমস্কার। আমরা আজকে লাইভে এসেছি গোঘাট থানার যে নকুন্ডা গ্রাম, সেই নকুন্ডা গ্রামের প্রত্যন্ত একটি এলাকায়। এই এলাকায় আমরা এই মুহূর্তে যাদের বাড়িতে উপস্থিত হয়েছি, সেই বাড়িতে একটি বিশেষ রোগ আছে, একটি জেনেটিক রোগ। সেই রোগে আক্রান্ত এরা। আমরা ধীরে ধীরে দেখাবো যে আমি কদিন আগেই ফেসবুকেতে দেখছিলাম যে শারণ্য সাময়ী বলে একটি বাচ্চা ছেলে, সে যেদিন মোদিজি আরামবাগে এসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, ঠিক সেই দিনই আমরা সেই লাইভটা দেখতে পাই। সেই লাইভে বাচ্চা ছেলেটি কাতর আবেদন জানাচ্ছেন যে নরেন্দ্র মোদিজি তার বাড়িতে আসুক এবং তাদের পরিস্থিতিগুলো দেখুক, এবং সেই ছেলেটিকে এবং তাদের বাড়িতে সবাই এই যে জেনেটিক রোগে আক্রান্ত হয়েছে, একটু তাদেরকে সুস্থ করে দিন, কারণ তাদের চিকিৎসা চালাবার আর কোনো টাকা নেই। আমি আমার সঙ্গে আছে আমার সাংবাদিক কুশকুমার পাড়ে। কুশকে বলবো তুমি ধীরে ধীরে এসো, আমরা এই বাড়িটাতে যাচ্ছি। আমরা উপস্থিত হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, শারণ্য সাময়ী। শারণ্য, হ্যাঁ, তুমি তোমার পুরো নামটা বলো। শারণ্য সাময়ী। শারণ্য সাময়ী। ও তার মায়ের কোলে আছে এবং পাশেই আছে শারণ্যর মামা অর্ঘ্য পাল। অর্ঘ্য, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আমি অর্ঘ্য পাল। অর্ঘ্য পাল। এবং একটু ঘোরাও, এখানে সব আত্মীয়রা আছেন সবাই, এবং পাশেই আছেন গণেশ চক্রবর্তী বাবু, যাকে আহ, এই এলাকার, এই এতদ অঞ্চলের আরামবাগ মহকুমা এবং তারকেশ্বর আরামবাগ লোকসভা কেন্দ্রে সবাই একটাকে চেনেন। এই গণেশ চক্রবর্তী বাবু এনাদেরই আত্মীয়, আত্মীয়ের মতো, এবং বলা যায় যে পরম শুভানুদ্দাহী। তো গণেশবাবু এসেছেন। আহ, আমরা সবার কাছে শুনবো, তার আগে আমরা দেখাবো, কুশ তুমি একটু বসো, আমরা দেখাবো যে অর্ঘ্যর এবং অর্ঘ্যর যে ভাগনা শারণ্য সাময়ী, তার পরিস্থিতিটা কি। তুমি একটু দেখাও তো, হাতটা এবং পাটা একটু দেখাও। কি কঠিন পরিস্থিতি। এই এই যে এই রোগ একদম যাকে বলা যায় যে ক্রিটিক্যাল রোগ, সারাতে বহু টাকা লাগে, বহু টাকা লাগে। শারণ্য, শারণ্যর মায়ের কাছে প্রথমে আমি যাব, যে কবে থেকে আপনারা লক্ষ্য করলেন যে শারণ্য আপনাদেরই মতো, এবং আপনার মধ্যেও সেই রোগ আছে আমি শুনেছি, এবং আপনার ভাই বা কার কার আছে, এবং কিভাবে শারণ্যর মধ্যে প্রথম এটা লক্ষ্য করলেন? এই রোগটি আমার বাবার আছে, বাবার থেকে আমার, আমার থেকে আমার ভাইয়ের, আর আমার ছেলের 1.5 বছর বয়স থেকে এই রোগটা হয়। তো এই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমার ছেলে হাঁটতে পারছিল না, পায়ের হাতের আঙুল বেঁকে গেছিল, ও হাঁটা চলা কিচ্ছু করতে পারতো না। আর এই এই শক্ত পাথরের মতো এই চামড়াগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে সেটাকে আমাকে ব্লেড দিয়ে কাটতে হতো। শুরুতে সেটাই করতে হতো। হ্যাঁ। আচ্ছা, আপনারও যে হাতের পরিস্থিতি একটু দেখাতে বলবো। এবং পাশে আছে অর্ঘ্য, অর্থাৎ ওর ভাই। আপনার তার হাতগুলো, হাত এবং পা, সে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। অর্ঘ্য সাংবাদিকতাও করে এবং পাশাপাশি জীবন ধারণের জন্য অর্ঘ্যকে কঠোর পরিশ্রম করতে হয়। অর্ঘ্যকে আজকে একটি শিক্ষিত ছেলে, প্রথমত চিকিৎসার জন্য সে টাকা, আচ্ছা কুশকে যদি একটা চেয়ার দেওয়া হয় ওর পক্ষে বোধহয় সুবিধে হবে, যে ও পারছে না, একটা দিন চেয়ার দিলে সুবিধে হয়। তো এখানে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি, অর্ঘ্য আজকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না, এবং এই যে পরিস্থিতি, একটি শিক্ষিত ছেলে, তার পাশে কোনো পথ নেই যা যেভাবে সে সংসারটাকে বাঁচাতে পারে। এই অবস্থার মধ্যে দিয়ে তাকে প্রতিদিন আজকে তাকে কাপড় ফেরি করতে হচ্ছে, তাই তো অর্ঘ্য? হ্যাঁ, আমি লোকের যাকে বলে দুয়ারে দুয়ারে যেয়ে কাপড় ফেরি করি। কোনোদিন একটাও হয়, কোনোদিন 10টাও হয়, আবার কোনোদিন ফিরেও আসি খালি হাতে।
আর এখনকার যুগে সবাই অনলাইনে বেশি বিশ্বাস করে, তো এখন মানে কি বলবো, একটা কাপড় বিক্রি হলে হয়তো 20 থেকে 30 টাকা থাকে। এখন হিউজ পরিমাণে যে আমার এত টাকা থাকবে সেইটা নয়, ওই 20-30 টাকা হয়তো সারাদিনে 1-150 টাকা হয়। 1-150 টাকা নিয়ে আমাকে পুরো সংসার চালাতে হয়। আর টিফিন খরচাও প্রায় হয় না। বাড়িতে কতজন মেম্বার? আমার বাড়িতে আমার মা আছে, আমি আছি, আমি বিয়ে করেছি, আমার বউ এবং আমার একটা ছেলে আছে। ঠিক আছে। ছেলে কি এখন স্বাভাবিক? আর ছেলে স্বাভাবিক বলতে আমার বইয়ের একবারটি বিয়ে হয়েছিল, আমার স্ত্রীর বিয়ে হয়েছিল। না, আমি যে ছেলে কি স্বাভাবিক সুস্থ আছে? হ্যাঁ, ছেলে স্বাভাবিক সুস্থ আছে। সুস্থ আছে। আচ্ছা। আশঙ্কা হয়? আশঙ্কা তো হয় যে পরবর্তীতে যে কি হবে, মানে আমরা চাইছি কি এখানেই জেনারেশনটা আমাদের শেষ করতে চাইছি, মানে এরপরে আবার বাড়তে থাকবে। আমি যেই কষ্টটা চাইছি, আমি চাইছি না যে আমার যে এর কষ্টটা আমার ভাগ না ভাগ, কারণ আমরা স্কুলে পড়তে গেছি যখন, স্কুল থেকে মানে বাইরেও বসতে হয়েছে, এমন টিউশনি গেছি, টিউশনের বাইরে বসতে হয়েছে। এবং এই 2023 সালে দাঁড়িয়ে আমার ভাগনাকে মানে সারণ্য স্কুলে ভর্তি করতে গিয়া হয়েছিল, কামারপুকুর সিবিএসসি স্কুলে। তো সেখানে ভর্তি নেয়নি, কেন কারণ নেয়নি? একটাই প্রবলেম, স্কিল প্রবলেম, কি না আরো বাচ্চারা আছে তাদের কিন্তু গার্জেন। এটা তো ছোঁয়াচে নয়। ওনাদের কাছে সেটা মনে হচ্ছে যে এটা হতে পারে, অন্য কোনো বাচ্চার হতে পারে, তার জন্য ভর্তি নেয়নি। আমরাও বাইরে বসেছি, আমার ছেলেকে ভর্তি নেয়নি। এখন আমি সদানন্দ স্কুল, কামারপুকুর জয়রামবাটি শ্রীমা শিশু নিকেতনে আমার ছেলে পড়ছে। ওখানকার মহারাজ দয়া করেছেন, আমার ছেলেকে ওখানে ভর্তি নিয়েছে। আরে ছেলের এই রোগটা সম্বন্ধে একটা সিবিএসসি স্কুল, তারা তাদেরকে তো একটু কালচার ফ্যামিলি বলেই আমি কি মনে করেন যে সিবিএসসি স্কুল, তাদের মধ্যে একটা কালচার থাকবে না? তারা একটা রোগকে এত মানে নিয়ে এতটাই তাচ্ছিল যে একটা শিশু ভর্তি হতে চায়, তাকে আলাদা বসাতে পারতো, কিন্তু তারা সেটাও করেনি। সে প্রসঙ্গ পরে, তারও আগে বলছি চিকিৎসার জন্য আপনার আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি মামুদপুর, পোস্ট পাণ্ডুগ্রাম, থানা গোঘাট, জেলা হুগলি। শ্বশুরবাড়ির মানে পরিস্থিতি কিরকম? আপনার স্বামী কি করেন? আমার স্বামী একজন আপনি সোশ্যাল ক্যামেরার দিকে তাকান। আমার স্বামী একজন সোশ্যাল ওয়ার্কার। আর আমার সব থেকে বড় কথা, আমার শ্বশুরের একটা কিডনি ড্যামেজ, যার জন্য তার খরচ চালিয়ে আমার ছেলের খরচ চালাতে পারে না। না, অনেক কষ্ট করে আমার ছেলের মানে ট্রিটমেন্টটা চলছে। কোথায় আপনারা চিকিৎসা করাচ্ছেন এখন? আমি ভুবনেশ্বর এইমসে ট্রিটমেন্ট করাচ্ছি 2 বছর ধরে। 2 বছর ধরে যখন চিকিৎসা করাচ্ছি, চিকিৎসা করানোর পর আমার ছেলের হাতে পায়ের আঙুলগুলো যেগুলো বেঁকে গেছিলো ওইগুলো অনেকটা ঠিক হয়েছিল। তারপরে মাঝখানে আমি চিকিৎসা করাতে পারিনি, আমি পয়সার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়, প্রায় 4 মাস 5 মাস বন্ধ হয়ে যায়। তার জন্য আমার ছেলে আরও বেড়ে যায়, মানে যা ছিল তার ডবল হয়ে যায়। আমার ছেলে হাঁটাচলা আবার বন্ধ করে দেয়। তারপরে আমি আবার সবার কাছে মানে গিয়ে বলি যে আমি চিকিৎসা চালাতে পারছি না, আপনারা আমাকে আমার পাশে এসে কত টাকা করে লাগছে মাসে? কোনো বারে লাগে 10,000, কোনো বারে লাগে 30,000, কোনো বারে লাগে 28,000, কোনো বারে 12,000। একভাবে বলতে পারবো না, মানে স্বামীর ইনকাম কত? 10,000। 10,000 ইনকাম? আর তা, হ্যাঁ, তাহলে সংসার চলে কি করে, খান কি? আমার স্বামী 10,000 টাকার ইনকামের মধ্যে শ্বশুরের 7,000 টাকার ওষুধ লাগে। 16 সাল থেকে উনি কিডনি পেশেন্ট, ওনার 7,000 টাকার ওষুধ লাগে। বাদ বাকি মানে আমাদের সংসার চলে, আমাদের একটু জমি জায়গা আছে, সেখান থেকে আমাদের সংসারটা কোনো রকমে চলে যায়। কোনো রকম। হ্যাঁ। সারণ্য, তোমার কি কি কষ্ট হয়? আমি পায়ে হাতে চলা করতে পারি না, হাতে আর আমি হাঁটতে পারি না। হাঁটতে পারো না? কিসে পড়ছো তুমি? নার্সারি 2। ও পড়াশোনায় কিরকম? ও পড়াশোনায় খুব ভালো। ও 1 থেকে 10-এর মধ্যে 8 হয়েছে, মানে 8 রোল হয়েছে ওর। ও খুব ভালো পড়াশোনায়। ওর ওর অনেক বড় ইচ্ছা, ও বড় হয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম হতে চায়। তুমি জিজ্ঞাসা করুন। হ্যাঁ, তুমি এপিজে আব্দুল কালামকে জানো? উনি কে? উনি ডক্টর এপিজে আব্দুল কালাম তৈরি করেছে। হ্যাঁ, মিসাইল তৈরি করেছেন। মিসাইল তৈরি করেছিলেন। আর আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন জানো? জানো? হুম। আচ্ছা। তুমি মোদিজি, হ্যাঁ, মোদিজি এপিজে আব্দুল কালাম তৈরি করেছিলেন। আর তুমি মোদিজিকে কি বলেছিলে? বলে বলে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। বলেছিলাম যে আমি মোদি
আমি দিদি দিদি আমি অসুস্থ। আমি অসুস্থ, আমাকে সাহায্য করো। আর তোমার বাড়িতে আসতে বলেছিলে তাই তো? আমি এই বিষয়টাতে একটু বলছি যে এই যে লাইভে শারণ্য এই কথাটা বলেছিল, তো এটা বোধহয় 19 লক্ষের উপর মানুষ দেখেছে। আমি আপনাদের কাছে আহ, আমারই আবেদন যে আপনারা 19 লক্ষ মানুষ, এতগুলো মানুষ যদি 1 টাকা করেও দেন, এই 19 লক্ষ মানুষ যারা এই লাইভটা দেখেছেন তারা যদি 1 টাকা করেও দিতেন, তাহলে আজকে এর হয়তো চিকিৎসার জন্য অনেকটাই সুবিধে হয়ে যেতে পারত। কারণ ভুবনেশ্বরে যাওয়ার যে খরচ, তারপর এই যে চিকিৎসার ব্যয় মানে ব্যয়বহুল, তার ভাইয়েরও মানে তার যে মামা শারণ্যর যে মামা অর্ঘ্য, তার কি পরিস্থিতি আমরা দেখালাম, তারও ট্রিটমেন্ট হয়তো এই 19 লক্ষতে এই দুজনেরই ট্রিটমেন্ট হতে পারতো। এখানে খারাপ লাগে, কষ্ট হয় যে ঈশ্বর যাদের অনেক দিয়েছেন, আমরা অতি সাধারণ মানুষ, কিন্তু যাদের ঈশ্বর দুহাত ভরে টাকা দিয়েছেন তাদেরকে আমার মানে করজোরে অনুরোধ, অন্তত একটু এনার পাশে এসে দাঁড়ান, এই ফ্যামিলির পাশে এসে দাঁড়ান। কারণ এই ব্যয়বহুল চিকিৎসা মাত্র 9,000 10,000 টাকা রোজগারে যে কখনোই সম্ভব নয়। এটা আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের বলার অপেক্ষা রাখে না। আমি তবু একটু জানতে চাইবো, আচ্ছা এখানে জনপ্রতিনিধিরা এবং একটা তো পাওয়া যায় টাকা, জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিক স্তর, কোথাও আবেদন করনি তোমরা? না, আমরা জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ পাইনি। প্রশাসনের কাছ থেকে যদি বলেন, প্রশাসন আমাদেরকে যতটা পেরেছে হেল্প করেছে। প্রশাসনের কোন দপ্তর? পুলিশ দপ্তর থেকে। রামকৃষ্ণ রায় নাম্বার চাইছেন। রামকৃষ্ণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নাম্বারটা বলছি, আপনার নাম্বারটা প্লিজ একটু বলুন। 9674750907। একটু আস্তে ধীরে ধীরে বলুন। 9674750907। আপনি শুনলেন রামকৃষ্ণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্তত আপনি সাথে সাথেই এটা বলেছেন। আর আমি আমার যে ইউটিউবেও আমি এই খবরটা করব, আমি সেখানে চেষ্টা করব অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিয়ে দিতে, যাতে এটা আমি দেব এই জন্যই যে আমরা এটুকু পারি, আমরা এইভাবে সবাই কি প্রচুর টাকা নয়। আমি এইটাই বারবার বলছিলাম যে 19 লক্ষ মানুষ যদি দেখে ফেলেন, তাহলে 19 লক্ষ মানুষ 1 টাকা করে দিলে 19 লক্ষ টাকা হয়। আমরা এইটুকু তো পারি। কারণ আমাদের প্রতিদিনের যে আহার, না হয় একটা দিন মাছ খেলাম না, না হয় একটা দিন পাতেতে দুটো তরকারি খেলাম না, তার দামটাও যদি আমরা তার কাছে পৌঁছে দিতে পারি, তাহলেও কিন্তু তাদের এই যে ব্যয়বহুল চিকিৎসা। নিরঞ্জন মোদক ফোন নাম্বার চাইছেন। আমরা চেষ্টা করছি, আমরা ফোন নাম্বারটা আপনাদের কাছে কিন্তু মাঝে মাঝে এইটুকু বিরক্ত করব দিদি, আপনি প্লিজ ফোন নাম্বারটা আবারও একবার বলুন। আর তা নাহলে অর্ঘ্য একটা কাগজে লিখে তুমি এটাকে ধরে রাখো, যদি বড় করে লিখতে পারো। আমার নাম্বারটা বলুন একটু নাম্বার। আচ্ছা, আমি আরামবাগ পোস্টে সুরজ, আমি ফোন নাম্বার দিচ্ছি, একটু আস্তে আস্তে জোরে বলুন। 7679458208। না। ফোন পে নাম্বার কি? ফোন পে নেই? আচ্ছা, ফোন পে নাম্বারটা বলুন। 9674750907। আপনি এতে ফোন পে নাম্বারটা কথার মাঝখানে কয়েকবার বলবেন, কেমন? আমি গণেশবাবু একটু আসুন না। আমি গণেশবাবু যিনি রাজনৈতিক পরিচিতি, বাইরে আমি গণেশবাবুর অবদানটা অনস্বীকার্য। এবং দাদা, আপনাকেও একটু আসতে অনুরোধ করছি, যে দাদা আজকে এদের সংসারটা চালাচ্ছেন, না হলে এরা কেউ খেতে পেত না। আসুন দাদা। যে কেন দেখাচ্ছি যে এনার নিজেরই তেমন কিছু নেই। হ্যাঁ, ফোন পে ফোন নাম্বারটা একটু বড় করে লিখে
একটু গণেশবাবু একটু হেল্প করুন। আচ্ছা দাদা, আপনি এই যে দাঁড়ালেন এদের সামনে, যেটুকু হোক আপনার ক্ষমতার ঊর্ধ্বে উঠেও আপনি এদের সংসারটাকে যে অতিবাহিত করছেন, একটু বলুন যে আপনি মানুষকে আহ্বান জানান যে যাতে অন্তত আপনাদের পাশে এসে একটু দাঁড়ান। কি বলবেন আপনি এটাকে নিয়ে? আসুন একটু এগিয়ে আসুন। আমি আর কি বলবো, এদের পাশে সকলকে আবেদন জানাচ্ছি যে এরকম এদের সাহায্য করুন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি আপনাদের কথা বলতে বলতে আমি ফোনপে নাম্বারটা আমিও একবার বলছি, 9674 আর আরও একটা ফোনপে আছে, সেটা হচ্ছে 8327656844। আপনারা যারা জানতে চাইছেন, আমি আমার আরামবাগ টাইমসের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার মনে হয়েছে যে যদি আমি কিছু মানুষেরও সহযোগিতা পাই, অন্তত সন্ময় রায়, যে যদি আমরা একসঙ্গে একজোট হয়ে এই জিনিসটা যদি করা হয় তাহলে কিরকম লাগে? ভালো থেকো, অনেক ভালো থেকো, তোমাদের মঙ্গল হোক। আমি তোমাদেরকে তুমি বলেই কথা বলছি। তোমরা যদি এটা করতে পারো তাহলে এই এই এদের কাঁদবেন না, ঈশ্বর আছেন। কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। গণেশবাবু যেমন পাশে দাঁড়িয়েছেন, ইনি যেমন পাশে দাঁড়িয়েছেন, কেউ না আমিও আছি সাথে। না, আমি আপনারা যারা আরামবাগ টাইমসে আমাকে এডিটর কাকলি চ্যাটার্জিকে চেনেন, আপনারা সবাই জানেন যে আমার মধ্যে এতটুকু মিষ্টতা নেই। এই মিষ্টতা নেই এটা আপনারা জানেন। তাই আমি ভীষণ রকম কাজে বিশ্বাসী। আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট, ছেলেটি পড়তে চায়, অর্ঘ্য বড় কষ্ট করে, অর্ঘ্য একজন ব্রেনি স্টুডেন্ট। অর্ঘ্য আজকে অর্ঘ্যকে কাপড় ফেরি করতে হচ্ছে শুধু সংসারটাকে বাঁচানোর জন্য। অর্ঘ্যেরও আতঙ্ক আছে তার ছেলের যেন এই পরিস্থিতি না দাঁড়ায়। আপনারা প্লিজ প্লিজ আপনারা পাশে দাঁড়ান। আর দেখুন, এটাতে দুটো পায়ে দুটো হাতে অর্ঘ্য হাঁটতে পারে না, অর্ঘ্যর ভাগনা হাঁটতে পারে না, দিদি হাঁটতে পারে না। আজকে সে কাঁদছে। এই পরিস্থিতি আমরা, আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। কেউ না কেউ পাশে থাকেন, ঈশ্বর আছেন। ঈশ্বর আল্লাহ যাই বলুন, আমি সবই বিশ্বাস করি যে ঈশ্বর আল্লাহ আছেন মানুষের মধ্যে দিই। এটা বন্ধ করুন। মানুষের মধ্যে দিই তারা এই কৃপা ছড়িয়ে দেন। আমি চাই যে আপনারা করজোরে প্রার্থনা করছি, আমি নিজে। আচ্ছা গণেশবাবু, আপনি এই ভাইরাল করেছিলেন, আপনি কখন এই পরিস্থিতিটা দেখলেন এবং কিভাবে কি সিদ্ধান্ত? বিষয় হচ্ছে, আমি তো দেখুন সমাজসেবা বিভিন্ন রকম কাজ করে বেড়াই। তো আপনারা জানেন প্রশান্ত চক্রবর্তী বলে চাপাডাঙ্গায় একটা প্রতিবন্ধী যুবক, আর সেই যুবক এই করোনা ভাইরাসের যে তখন সময়টা, তো ওনার কোমরটা ভেঙে গেছিল, আর আমি সেই চিকিৎসার জন্য আমি সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। এবং সেই মুহূর্তে আমি এই অর্ঘ্য ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। আমি দেখলাম একজনের মোটর সাইকেলে চেপে, উনি তখন সাংবাদিকতা করতেন, এবং সাংবাদিকতা করতে করতেই আর কিছু সহযোগিতার হাত ওই প্রশান্ত চক্রবর্তীর হাতে তুলে দিতে গেছিলেন। অর্ঘ্য তুলে দিতে গেছিল, হ্যাঁ, যার নিজেরই টাকার প্রয়োজন। হ্যাঁ। তো যাই হোক, এই যে একটা আমার দেখে এত ভালো লেগেছিল এবং আমি খুবই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম যে তার এতটা পায়ের পরিস্থিতি, হাতের পরিস্থিতি খারাপ, এবং তার সাথে গল্প শুনলাম যে তার বাবার এই পরিস্থিতি, তার দিদির পরিস্থিতি, এবং তার যে একটা ভাগনা হয়েছে তার ভাগনারও এই অবস্থা। এবং সেই থেকেই আস্তে আস্তে ওর প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মায়, এবং আমার ওদের দেখার জন্য আগ্রহ আসে, এবং আমি ওদের এই এখানে আসি। এই জায়গাটার নামটা ভুলে যাচ্ছে। এটা নকুন্ডা। নকুন্ডা, হ্যাঁ। এই নকুন্ডা এসেছিলাম, এবং মামুদপুরেও ওদের বাড়ি গেছিলাম। বাচ্চাটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে
আজকে মানে অর্ঘ্যর বাবার যে পরিস্থিতি বা অর্ঘ্যর যা পরিস্থিতি, আগামী দিনে যেন এই বাচ্চাটা না হয়, আমার ঠিক এইটাই একটা মানসিক মানে এসেছিল। আমি চেষ্টা করেছিলাম এবং কিছুটা যতটা পেরেছি। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলতে, ফোন পে নাম্বার এখানে দুটো আছে। আচ্ছা, যেহেতু এটা নীল কালিতে লেখা, দূর থেকে হয়তো এটা বোঝা হ্যাঁ, 9674750907। আর একবার বলছি, 9674750907। আর একটা আছে, বিশ্বজিৎ দাস, আমি বর্ধমানে আছি, আমি আপনাদের পাশে আছি, আমি কয়েক ঘন্টার মধ্যে আপনাদের কাছে যাব। যদি আসেন বিশ্বজিৎ বাবু, আমি কৃতজ্ঞ হব। নকুন্ডাতে একদম, যে নকুন্ডা এটা হচ্ছে আরামবাগ থেকে নকুন্ডার বাসে চাপতে হয়। যদি বাইকেও আসেন তাহলে নকুন্ডা গ্রামে গোঘাট থানার যে ভিগদাস থেকে নকুন্ডার আসা যায়, সেই নকুন্ডা গ্রামে আসবেন এবং এখানে পার্টি অফিসের কাছাকাছি এসে অর্ঘ্য পালের, হ্যাঁ, আসলে পেপারটা কালো কালিতে থাকলে হয়তো অনেকটা দেখানো যেত, তো বা এটা যদি আমরা আমরা চেষ্টা করছি এটাকে বড় করে লিখে আমরা এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই সাহায্যের হাত বাড়াতে চাইছেন, আমাদের আরামবাগ টাইমসের সেখানেই সার্থকতা থাকবে যে আমরা আর কিছু না পারি, অন্তত এইটুকু তো করতেই পারি। হ্যাঁ আশিফ বাবু, আপনার মানে কৃতজ্ঞ, আমি নিজে কৃতজ্ঞ এই অসহায় পরিবারটার পাশে। আপনারা প্লিজ দাঁড়ান। এই যে সারণ্য পড়তে চাইছে, সারণ্য মানুষ হতে চাইছে, আমরা যদি সারণ্যর পাশে এটুকু না দাঁড়াতে পারি তাহলে আমরা নিজেদের মানুষ বলবো কি করে? আমি তো মানে ভাবছিলাম যে 19 লক্ষ মানুষ ইতিমধ্যেই সারণ্যর, আপনি ওই ভাই যেটা হয়েছিল সেটা একটু প্লিজ যদি চালান, যে কি বলেছিল সারণ্য। হুম, আমার ছেলে মোদিজি যেদিনকে আসেন তার আগে আচ্ছা, আমরা এটা একটু দেখাবো, তুমি একটু কাছে আনো তো। অসুস্থ, তুমি আরামবাগে এসেছো, আমার সাথে কি দেখা করবে? আমার হাতগুলো পাগুলো দেখছেন তো? দয়া করো, আমার সাথে দেখা করো। আমার নাম সারণ্য সামুই, আমার বাড়ি গোঘাট। আমি বলছি যে দিদি, আমি সারণ্য, আমি অসুস্থ, তুমি আরামবাগে এসেছো, আমার সাথে কি দেখা করবে? আমার হাতগুলো পাগুলো দেখছেন তো? একটু দয়া করো, আমার সাথে দেখা করো। আমার নাম সারণ্য সামুই, আমার বাড়ি গোঘাট। আমি এইটাই বলছি, এই ভাইরালটা ইতিমধ্যে এটা এখন থাক, এটা 19 লক্ষ মানুষ দেখে ফেলেছেন। সবাই এখানে লাইক করেছেন, অনেকে অনেক কমেন্ট করেছেন। আমাদের কিচ্ছু দরকার নেই, 19 লক্ষ মানুষ 1 টাকা করেও দিন অন্তত। যদি 19 লক্ষ মানুষের মধ্যে অন্তত যদি 1 লক্ষ মানুষ 1 টাকা করে দিতেন তাহলেও। আমি বলছি আপনারা দুটো জায়গায় যেতে পারেন, একটা হচ্ছে মামুদপুরে। আমি আমি মামুদপুরে গেলে সরাসরি সারণ্য সাময়ীদের বাড়ি পৌঁছানো যাবে, এটা ওর আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু আপনি পরিষ্কার করে বলুন। আরামবাগ থেকে বদনগঞ্জের বাস ধরে মামুদপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। ওখান থেকে বলতে হবে উত্তরপাড়া যাব। উত্তরপাড়ায় গিয়ে বলতে হবে সামুইপাড়ায় সুমন্ত সামুই বা দুর্গাপদ সামুইয়ের বাড়ি যাব। তাহলেই আরামবাগ থেকে বদনগঞ্জের গাড়ি ধরতে হবে, মামুদপুর বাস স্টপেজে নামতে হবে।
নেমে বলতে হবে উত্তরপাড়া যাব, তাহলেই ওখানকার মানুষ দেখিয়ে দেবে। সারণ্য সাময়ের নাম বললেও হবে? সারণ্য সাময়ী বা দুর্গাপদ সাময়ী। আর এখানে যদি আসে? এখানে আসতে গেলে এখানে আসতে গেলে আরামবাগ থেকে কামারপুকুর রোডে আসবেন, এসে ভিকদাস বলে একটা জায়গা আছে, ভিকদাসে থেকে বাঁদিকে একটা রাস্তা আছে নকুন্ডা। তো নকুন্ডা নকুন সরাসরি নকুন্ডার ন- কাছেও আসা যায়? সরাসরি নকুন্ডার বাসেও আসতে যায়। নকুন্ডার ওখান ভিকদাস থেকে এসে সানবাদি থেকে ডান দিকে নামতে হয়। ওখান থেকে যে কোনো মানুষকে বললে যাবে নকুন্ডা গ্রাম যাবো। নকুন্ডা গ্রামে এসে পঞ্চায়েতের কাছে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে অর্ঘ্যপালের বাড়ি যাব, যে কোনো মানুষ দেখিয়ে দেবে অর্ঘ্যপালের বাড়ি। এই যে এই দু ভাই বোন এবং তাদের সন্তান, এই তিনজনেরই ট্রিটমেন্টের খুব প্রয়োজন। এবং আচ্ছা, ভুবনেশ্বর এইমসে যাবার আগে এখানে কোথায় কোথায় দেখিয়েছিলেন? আমি ভুবনেশ্বর এইমসে যাওয়ার আগে আমার ছেলের যখন সমস্যা হয় তখন আমি কলকাতা মেডিকেল কলেজে মানে স্কুল অফ ট্রপিক্যালে দেখিয়েছিলাম। ওখানে দেখানোর পর ওনারা বলেছিলেন যে আপনি যদি প্রতি মাসে আপনার ছেলেকে আনেন তাহলে আমরা সুস্থ করে দেবো। 10 বছর পর খাওয়ানোর ওষুধ খাওয়ালে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। সেই 10 বছর আপনি আপনার ছেলেকে আনবেন আমাদের কাছে। তো আমি নিয়ে যেতে থাকি। কিন্তু তারপর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাকে বলা হয় যেমন আমি দিল্লি এইমসে যেন আমার ছেলেকে নিয়ে যাই, দিল্লি এইমসে। তো আমি বাড়িতে এসে বলি আমি দিল্লি এইমসে নিয়ে যেতে পারিনি, কারণ আমার অতটা সামর্থ্য ছিল না। তারপর এখানে যারা সাংবাদিক দাদারা দিদিরা ছিলেন তারা আমাকে 32,000 টাকা দিয়েছিলেন। সেই 32,000 টাকা নিয়ে আমি গেছিলাম ভুবনেশ্বর এইমসে। ওখানে যাওয়ার পর আমাকে আর আমার ছেলেকে ভর্তি করে দিয়েছিল দেখা মাত্রই। তারপরে কি হয়েছে বলবো? হ্যাঁ। তারপরে ওখানে ডাক্তারবাবুকে আমি বলি যে আমার ট্রিটমেন্ট আমি করাবো না, কারণ আমার ছেলের ট্রিটমেন্টটা হলেই হবে। তখন ওখানকার ডাক্তারবাবুরা বলেন আপনি সুস্থ হলে আপনার ছেলেও সুস্থ হয়ে যাবে। এভাবে আমরা 15-20 দিন ভর্তি থাকি। ওখানে ট্রিটমেন্ট হয়, আমার পাগুলো কেটে বায়োপসি করা হয়, আর আমাদের ব্লাড স্যাম্পেল যায় চণ্ডীগড়কে, যেটা পয়সা আমরা দিতে পারিনি। ওখানকার ডাক্তারবাবু 25-50,000 টাকা দিয়ে আমাদের ওই ব্লাড স্যাম্পেলটা পাঠিয়েছিলেন। সেই স্যাম্পেলটা এখন আমাদের আসেনি, 2 বছর আগে। শুধু টাকা দিতে না পারার জন্য আসেনি? এমনিতে ওই ব্লাড স্যাম্পেলটা 2 বছর লাগবে রিপোর্ট আসতে। মানে আমি যখন পাঠিয়েছি সেটা ফেব্রুয়ারি ছিল, এই ফেব্রুয়ারিতে হলে 2 বছর পূর্ণ হয়। তো আমরা যখন ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহে গেছিলাম তখন রিপোর্টটা আসেনি। আপনি ক্যামেরার দিকে দেখেন। তখন রিপোর্টটা আসেনি। তো আমরা আবার যাব পয়লা বৈশাখের দিন, তখন রিপোর্টটা এসে যাবে। আচ্ছা, এই যে তারপর এই যে ওষুধগুলো, এই ওষুধও তো আপনারা এখান থেকে পান, না এখান থেকে পাওয়া যায় না কিনে? আমরা যখন ওখানে ভর্তি ছিলাম তখন আমাদেরকে ডাক্তারবাবু ওষুধ কিনতে পাঠিয়েছিল বাইরে। আমরা তখন ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কিনেছিলাম। যে ওষুধটা 6,000 টাকা দাম সেটা আমরা অনেক কম পয়সায় পেয়েছিলাম। তারপরে ওখানকার ডাক্তারবাবু বলেন যে জেনেটিক ওষুধ হলে হবে না, কারণ আমাদের রোগটা কোটিতে একটা। কাকুলিদি, বাচ্চাটার ভিডিওটা আরেকবার দেখান। আচ্ছা, বাচ্চার ভিডিও এক্ষুনি দেখাচ্ছি ভাই। আমি গণেশবাবু রেডি করছেন, আমি দেখাচ্ছি। তারপর হ্যাঁ, আচ্ছা। আমি সারণ্য, আমি অসুস্থ, তুমি আরামবাগে এসেছো, আমার সাথে কি দেখা করবে? আমার হাতগুলো পাগুলো দেখছেন তো? একটু দয়া করো, আমার সাথে দেখা করো। আমার নাম সারণ্য সাময়ী, আমার বাড়ি গোঘাট। আমি বলছি যে দিদি, আমি সারণ্য, আমি অসুস্থ। আমরা দেখালাম। আমরা দেখানোর পাশাপাশি আমরা আবারও ফোনপে নাম্বারটা ওনারা একটু বড় করে লিখে দিচ্ছেন, আমরা সেটাও দেখাবো। তো এই যে ব্যয়বহুল চিকিৎসা যেটা এখানে হলো না, ভুবনেশ্বর এইমসে হচ্ছে, ওনারা কি বলছেন কতদিন লাগবে এটা সারতে? এই
এই রোগটা যখন মানে এই রোগটা তো অনেক দিনের, তাই অনেক সময় লাগবে। এই তো 2 বছর হয়েছে, সময় লাগবে। যখন ডাক্তারবাবুকে বলছি, স্যার আমাদের তো ঠিক হচ্ছে না, তাহলে আমরা কি করব, আমাদের কি অন্য কোথাও দেখাতে হবে? তখন উনি বলছেন যে অন্য কোথাও বলতে দিল্লিতে যদি নিয়ে যেতে পারেন তো নিয়ে যান, না হলে আস্তে আস্তে এখানে ঠিক হবে, ওয়েট করুন, এরকম বলছে। কিন্তু যখন ওষুধ দেয়, কোনোবারে 2,000 টাকার ওষুধ দেয়, কোনোবারে 22,000, কোনোবারে 30,000, কোনোবারে 17,000। আমি ওষুধ কিনতে পারছি না। আমার ছেলের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছিল। আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু দয়া করুন, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। আমাদের যা হয়েছে হয়েছে, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। মোদিজি, আপনার কাছে আমার প্রার্থনা যে আমার ছেলেটাকে সুস্থ করে দিন। আপনি সব পারেন, আপনি একটু দেখুন মোদিজি, আমার ছেলেটা যেন সুস্থ হয়। ও যে অনেক বড় হতে চায়, ও বড় হয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম হতে চায়, ওর স্বপ্ন। কিন্তু আমার ছেলে পড়াশোনা, আরেকটা কথা, আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করার খরচ চালাতে পারি না। তারকেশ্বর একজন, উনি মাসে 2,000 টাকা করে পাঠান আমার ছেলের পড়াশোনার জন্য। কারণ ডক্টর অশোক নন্দীও দিয়েছিলেন। হ্যাঁ, ডক্টর অশোক নন্দী উনি আমাকে 5-7 হাজার টাকা দিয়েছেন। আমি ওনার কাছে গেলে উনি সাহায্য করেন। জিয়াজুল রহমান উনি আমাকে পয়সা দিয়েছেন। সাইদি মাম উনি আমাকে পয়সা দিয়েছেন। নেতাজি মহাবিদ্যালয় উনি আমাকে পয়সা দিয়েছেন। চাপাডাঙ্গা কলেজ আমাকে পয়সা দিয়েছে। সবাই দিয়েছে আমাকে। আমাকে গোঘাট থানার ওসি সাহেব, আরামবাগ আইসি, এসডিপিও, এসপি সবাই পয়সা দিয়েছে। বর্ধমান দিয়েছে, ঘাটাল থানা দিয়েছে, সবাই দিয়েছে। আমি এইভাবে 2 বছর ট্রিটমেন্ট চালিয়ে গেছি। মোদিজি, আমার আপনার কাছে আমি আমি আঁচল বেঁধে ভিক্ষে করছি। মোদিজি, আমার ছেলেটাকে বাঁচতে দিন, আমার ছেলেটাকে সুস্থ করতে দিন, আমার ছেলেটাকে সুস্থ করে দিন। মোদিজি, আমার আঁচল বেঁধে ভিক্ষে করছি আমার ছেলের জন্য। আপনি প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছেন, আর আমি জানাচ্ছি যে আপামর জনগণের কাছে এই আঁচল তিনি পেতেছেন। আমার নিজের কষ্ট হচ্ছে। আপনাদের কাছে আমারও করজোরে অনুরোধ, আমরা তো মানুষ, আমাদের সবার হয়তো সাধ্য তেমন নেই, কিন্তু যাদের অনেক দিয়েছেন ঈশ্বর, আমার তাদের কাছে করজোরে রিকোয়েস্ট। আমি বারবার বলছি, অ্যাড্রেসটা বলবো এক্ষুনি, ফোনপেটা রেডি হয়ে যাচ্ছে, ফোনপেটা ধরে থাকছি। আর একই সাথে বলছি যে প্লিজ আপনারা প্রচুর না, এই 22,000 করে টাকার ওষুধ, এই ওষুধটা কেনার অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। মায়ের হৃদয়, মাই জানেন যে তার সন্তানের ভাইয়ের ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেছে। বা এরা তো সপরিবারে ট্রিটমেন্ট করে সুস্থ হতে পারে, এরাও তো প্রকৃতির মধ্যে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারেন, স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। কিন্তু সাধারণ হওয়াটা কি অভিশাপ? হ্যাঁ, দুটোই ফোনপে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কি, 9674750907। এছাড়াও হচ্ছে 8327656844। এই দুটো নাম্বার। কুস, তোমাকে আমি বলবো একটু কাছে নিয়েছে, একবার একটু খানি দেখাও। আমরা আবারও বলবো, নাম্বারটা বারবার বলবো। অর্ঘ্য, তুমি তোমার সামনে এভাবে, বাচ্চার পা কেন, শুধু বাচ্চার হাত পা, এবং দিদিরও সেম অবস্থা। এটা বাচ্চার মায়ের, বাচ্চার মা, বাচ্চা দুজনেরই দেখানো হচ্ছে। এবং একই সাথে অর্ঘ্য, হ্যাঁ, হেঁটে কি দেখাবে? তুমি তো হাঁটতে পারছোই না, তুমি শুধু প্রবলেমটা দেখো। তুমি তো আঙ্গুলও সোজা করতে পারো না, পা সোজা করতে পারো না, আঙ্গুল সোজা করতে পারো না, পায়ের তলাটা পাথরের মতো হয়ে যাচ্ছে, আঙ্গুল বেঁকে যাচ্ছে। আজকে এই বাচ্চাটি নিশ্চয় অর্ঘ্যকে দেখে, ফুল ফ্যামিলি, মানে এই যে পরিস্থিতি, অর্ঘ্য হাঁটতে পারে না, শিক্ষিত ছেলে, এই সারণ্য পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আজকে মহারাজদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, মহারাজরা তাকে ভর্তি করে দিয়েছেন।
তারকেশ্বরের একজন সহৃদয় ব্যক্তি আমার ছেলের এখন পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কারণ আমি তো সাইকেল জানি না, আমার ছেলেকে নিয়ে যেতে গেলে সাইকেল নয় মারুতি করে স্কুল ভ্যানে করে যেতে হয়। ও তো অসুস্থ, ওকে নিয়ে আমি যাই, তাই আমার ছেলের গাড়ি ভাড়া 2000 টাকা লাগে। আমার মানে জয়রামবাটি শিশু নিকেতনের যে স্কুলের পয়সা সেটা মহারাজ নেননি, মহারাজ সেটা ফ্রি করে দিয়েছে, কিন্তু আমার যাতায়াত যে গাড়ি ভাড়া 2000 টাকা সেটা আমি জোগাড় করতে পারিনি, সেটা তারকেশ্বরের একজন দেন, তিনি সুদীপ্ত মুখার্জি, উনিও পয়সা দেন আমাকে প্রতি মাসে আমার ছেলের জন্য। এইরকম সুদীপ্ত মুখার্জি বাবুর মতো কিছু মানুষ তো এখনো আছেন। সামর্থ্য মতন আমি কিছু দিলাম, সেফ রফিক। ফোন পেতে পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অর্ঘ্যরাও নিশ্চয়ই কৃতজ্ঞতা জানাচ্ছে, গণেশও কৃতজ্ঞতা, অবশ্যই গণেশবাবুও আপনাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু সাহায্য করুন, একটু এগিয়ে আসুন। আপনাদের কাছে এতটাই পরিমাণে চাইবো না, একটাই কি আপনাদের যদি 1 টাকাও মনে হয় অবশ্যই আপনারা 1 টাকাও দিন, কারণ আপনাদের 1 টাকাটাই আমাদের কাছে অনেক মনে হয়, কিন্তু অনেক যতই না হোক সেইটাও আমাদের কাছে অনেক। কারণ আমরা তো বারবার একটা মানুষকে আমরা যেয়ে বলতে পারি না, আমাদেরকে যেমন থানায় হেল্প করেছেন, একটা থানায় তো আমি যেয়ে বারবার বলতে পারি না যে আমাকে পয়সা দিন, আমি তো বলতে পারবো না আমরা না, সেইটা তো একটা মানুষকে ধরতে পারি না। আমরা ফুরফুরা শরীফ হয়ে গেছি, ফুরফুরা শরীফে যে দরবারে দরবারে ভিক্ষে করেছি, কেউ 10 টাকা কেউ 5 টাকা এরকম করে ভিক্ষে দিয়েছে, আমি আর আমার দিদি দুজনে যে সে সেম মানে ওরকম করে ভিক্ষে করে এনেছি। গণেশবাবু ভিক্ষে করে তো এরকম একটা মানে এইরকম ট্রিটমেন্ট, তারপর আবার ওনার শ্বশুর মশাইয়ের ক্যান্সার, ও কিডনি, সরি কিডনির পেশেন্ট, এবং সেখানেও 7,000 করে লাগছে। এ কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গণেশবাবু ভিক্ষে করে কি এইভাবে কতটা মেলে? আমি এটা বলবো, এটার জন্যে ভিক্ষে চেয়ে এভাবে হয় না। এটা সম্পূর্ণভাবে সরকারিভাবে যদি চিকিৎসার দায়িত্ব নেন, হ্যাঁ, খুব ভালো হয়। বিশেষ করে এনাদের যে দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধির এবং আমরা চিকিৎসা যে আপামর মানুষকে জানাচ্ছি, তারাও যে যে এই যে আজকে যারা ফোন পে করছেন, আমি সত্যিই খুব কৃতজ্ঞ। কত টাকা সেটা নয়, অন্তত এই যে এগিয়ে আসছেন, এটাই অনেক। আরেকটা কথা যেটা হচ্ছে, এখানে দুটো নাম্বার দেয়া আছে। আমি দুটো নাম্বারই আপনাদেরকে বলছি, আপনারা একটু চালিয়ে দেবেন, কেননা প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের সারণ্যর, হ্যাঁ। তো যেহেতু সারণ্যর মা থাকে আলাদা জায়গায়, আর এখানে অর্ঘ্য পাল নিচের নাম্বারটা, হ্যাঁ। অতএব আপনারা দুটো নাম্বারই একটু দয়া করে যারা দেবেন আর কি। কারণ আমি একটা কথা হচ্ছে যে চিকিৎসাটাই বড় কথা নয়, এদের এই সংসারটা চালাতে গেলে এদের খাবার পয়সা মানে অভাব হয়ে যেহেতু দাঁড়াচ্ছে, এদের কোনো রোজগারও নেই। রোজগার নেই। হ্যাঁ, হ্যাঁ, মাত্র 150 টাকায় আপনারাই বলুন যে, এবং সব দিন 150 টাকা ইনকামও হচ্ছে না, কাপড় ফেরি করে কতটুকু হয়? দিদি আমি মানে কি বলবো, আমাকে অনেক জায়গায় বলে যে তুমি কাজে এসো, কাজে যাই, একদিন মানে কলকাতা এক জায়গায় কাজে গেলাম, কিন্তু আমার পরিস্থিতি দেখে আমাকে ঘুরিয়ে দেয়, কারণ এই পরিস্থিতিতে তারা কাজে নিতে যায় না। তো আমি এখানেও আর একটা কথা বলবো, যদি কারো মানে বাড়িতে ঝাড়ফুঁক করারও যদি কাজ থাকে, হয়তো কষ্ট হবে, ফোন পে করছি, তাপস যদি ভান্ডারী, যতটা পারলাম দিলাম। তাপসবাবু অনেক 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 ধন্যবাদ। যদি কি বলবো আর বলার মুখ নেই, কাজের একটা পড়াশোনা করেছি, কম্পিউটার বৈষম্য জানি, কাজ। যদি মানে কি বলবো ঘরে যদি বাসনও ধুতে হয় আমাকে অবশ্যই একটা কিছু কাজ দিন আপনারা। খুব আমি খুব অনেক শুভদীপ, অনেক ধন্যবাদ। আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় অনেক চেষ্টা করেছি কাজের জন্য, কোথাও কাজ পাইনি। আপনাদের জন্য বললাম তো, যদি একটা ঘর মোছারও কাজ দেন, একটা বাসন ধোয়ারও কাজ দেন, আমার কষ্ট হবে, হাজার কষ্ট হলেও আমি দেখতে পাবো যে মাসের শেষে আমার একটা পয়সা আসবে, আমার সংসারটা চলবে, কিছু না হলেও নুন ভাতটাও জুটবে। না, এবং তোমাকে সুস্থ তো হতেই হবে, কারণ তোমার আগামী দিনে তোমার সন্তান দের তা সন্তানের কি ভবিষ্যৎ হবে? কারণ আচ্ছা, ও তো সুস্থভাবেই জন্মেছিল। না না, আমি আপনার ছেলে কথা বলছি। আমার ছেলে সুস্থই জন্মেছিল, যখন জন্মেছিল অনেক মানুষ দেখতে গেল কি আমার ছেলে সুস্থ হয়েছে এই সবার। রোগটার নাম কি দিদি, একবার বলুন। সোরিয়াসিস, বলুন, আবার বলুন। এই রোগটার নাম সোরিয়াসিস বা জেনেটিক। ডাক্তারবাবুরা বলছেন যে এই রোগটা এসেছে অ্যাজমা থেকে। আমার বাবার দিদিমার নাকি অ্যাজমা ছিল, সেই একবার অ্যাজমা থেকে এসেছে। একবার হিন্দিতে বলতে পারবেন, কারণ আমি তো বাইরে থাকি। ওই কথা যে বলছেন ওরা তো বাংলাতেই বলছেন। না, উনি লিখেছেন বলতে বাংলাতেই পারো? লিখেছেন। পারেন হিন্দি? বলুন বলুন।
हम लोग पश्चिम बंगाल का हुगली डिस्ट्रिक्ट में और गोघाट एक गोघाट थाना है और गोघाट थाना का अंतर्गत मामूदपुर गांव में हमारा जो बच्चा है, ये बच्चा का नाम है शरण्य सामुई, उसका पिताजी का नाम है सुमंतो सामुई। तो उसको आप लोग जितना पारो सोरियासिस सरियासिस सरियासिस रोग का आक्रांत हुआ है, तो उसी को इलाज करता है भुवनेश्वर में, भुवनेश्वर एम्स। इलाज के लिए 22,000 हाँ, पर मंथ। हर मंथ हर महीना में 22,000 रुपया लगता है। और जाने का खर्चा, उधर रहने के खर्चा, खाने का खर्चा बहुत ज्यादा हो जाता, महंगा हो जाता। और রিপোর্ট করতে হয় বাড়তি 3,000 টাকা। एक एक आदमी एक फैमिली में 4 आदमी का ऐसा रोग हुआ। हाँ, और ये रोग बढ़ते जाता है, कोई कमती नहीं होता है। हाँ, जो মানে হাঁটা চলা করতে পারছে, হাঁটने के लिए तकलीफ होता है। हाँ, तकलीफ होता है, पाँव फाटा हो जाता है और दर्द हो जाता है, इसमें खून निकलता है। तो उसी के तरी से है, इसी के इलाज में आप लोग जितना सहयोग कीजिए और इसको शेयर कीजिए। हमारा जो प्रोग्राम हो रहा है, इस प्रोग्राम को शेयर करेगा तो हम लोग का ज्यादा से ज्यादा लोग ज्यादा से देख पाएंगे। ज्यादा देख पाएंगे। और हम बोलता है क्या, प्रधानमंत्री नरेंद्र मोदी जी को हमको एक खबर पहुंचना चाहिए। क्यों ना, इतना बड़ा जो बीमारी, ये बीमारी हम मेरा मालूम एम्स में भी नहीं हो सकता। इधर ये आदमी को, ये 4 आदमी को बाहर ले जाना होगा, इसको अमेरिका लंदन में चिकित्सा करना होगा, इधर कोई इलाज हमको मालूम नहीं होगा। क्यों ना 3-4 साल हो गया, लेकिन कोई रोग का कमती नहीं हो रहा है। मेरा मालूम इस रोगी को, इस 4 रोगों आदमी को बाहर ले जाना होगा। हम मोदी जी को बोलता है, मोदी जी आप इस 4 आदमी को इलाज करने के लिए व्यवस्था कीजिए। ওনারা প্রধানমন্ত্রীকে हाँ, अच्छी तरह हिंदी शायद बोल नहीं सकते, तब आप लोग जरूर समझ जाती है। हम भी, मैं भी अच्छी तरह हिंदी बोल नहीं सकती, तो इसीलिए मैं क्षमा चाहती हूँ। যেটা বলছিলাম যে আমি যেভাবে বাংলাটা বলছি আমার মনে হয় খুব একটা বুঝতে অসুবিধা হবে না। সেটা হচ্ছে যে এদের চিকিৎসার জন্য গণেশবাবু যেটা বলছেন যে আমরা সাধারণ মানুষ, আমরা যতটা পারি অন্তত এনার যে ট্রিটমেন্টের যে জন্য আমরা খরচ আপনাদের সকলের কাছে এখনই যারা হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের কাছে যেমন আমি খুব কৃতজ্ঞ, এনারাও কৃতজ্ঞ। একইভাবে যারা চান তারা এই যে দুটো ফোন নাম্বার, এই দুটো ফোন নাম্বারে কিছু কিছু করে ভাগ করেও যদি দেন, এই যাতে এরা সবাই ট্রিটমেন্টটা পেতে পারে এবং এরা সবাই সুস্থ জীবন পেতে পারে। এবং এর জন্য যদি বাইরে যেতে হয়, তার জন্য যে বিপুল অঙ্কের টাকার দরকার, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই লাইভ প্রোগ্রামটি আপনারা ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, যাতে এটা বহু মানুষের কাছে পৌঁছে যায় এবং এনারা এই ট্রিটমেন্টের সুযোগটা পান। এবং এই যে বাচ্চা ছেলেটি, এই যে অর্ঘ্য, এই যে ওর দিদি, এরা যেন আমাদের সকলের মতো, আমরাও চেষ্টা করব এবং আপনাদের কাছেও বলছি, বহু মানুষের কাছে ছড়িয়ে দিলে, আজকে যদি এটা দেখে মানুষ যদি অন্তত 2-10 টাকা করেও সাহায্য করেন, তাহলেও আমার মনে হয় সেটা যে জড়ো করে অন্তত রাজহাটি থেকে বলছি, এইভাবে রাজহাটি থেকে আরামবাগ আসতে হবে,
আরামবাগ থেকে আবার গোঘাটের বাসে চাপতে হবে, বদনগঞ্জগামী বাসে চাপতে হবে। নকুন্ডাতে এলে অর্ঘ্যর বাড়িতে আসা যাবে, অর্থাৎ এনার ভাই। আর যদি আপনারা গোঘাটের বদনগঞ্জ যে বাসে ওঠেন তাহলে মামুদপুরে নামবেন। মামুদপুর থেকে আপনি আবার একবার বলুন। মামুদপুর থেকে আরামবাগ থেকে বদনগঞ্জের বাসে উঠবেন, উঠে মামুদপুর বাস স্টপেজে নামবেন, নেমে বলবেন উত্তরপাড়ায় সামুইপাড়া যাব। উত্তরপাড়া সামুইপাড়া, সুমন্ত সামুই বা দুর্গাপদ সামুইয়ের বাড়ি যাব। সেটা নিশ্চয়ই বাস রাস্তা নয়। গোয়ারতলা আমরা চেষ্টা করবো ওখানে বাস একটা রাস্তা নয়। পাবো। হ্যাঁ, 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 গোঘাট থানাতে না, থানাতে বলা আছে। থানাতে বলা আছে। ওনারা ও আগে থেকেই জানে। আচ্ছা, থানাতে বলা আছে ভাই। আহ, থানাতে গেলেও তাহলে পাওয়া যাবে। হ্যাঁ, ওখানে গেলেও তাহলে পাওয়া যাবে। আর যদি আপনারা আসেন, কারণ বদনগঞ্জে এলেও মামুদপুর পর্যন্তই বাস পাবেন, তারপর আপনাদেরকে তো আবার ভেতরে ঢুকতে হবে উত্তরপাড়া পর্যন্ত। যদি আপনারা বাইকে বা কোনো গাড়ির প্রাইভেট কারে আসেন তাহলে উত্তরপাড়ায় সামুইপাড়াতে যেটা আসবেন। একজন মল্লিক বলছি, হ্যাঁ, আমি গোঘাট থানায় চেষ্টা করবো তো। হ্যাঁ, গোঘাট থানায় বলুন। দাদা, আপনি গোঘাট থানায় গিয়ে ওসি সাহেবকে জিজ্ঞাসা করবেন, ওসি সাহেব জানেন, ওসি সাহেবকে বলা আছে। মানে এখন বর্তমানে যিনি ওসি হ্যাঁ, আছেন। যতবার ওসি চেঞ্জ হয় আমি ওসিদেরকে ফোন করে বলে দিই যে কোনো সময় আমার ছেলের কথা কেউ যদি জিজ্ঞাসা করে আপনি আমাদের কথা বলবেন, আমার ছেলের কথা বলবেন, আমার গ্রামের কথা বলবেন, যেন আমার বাড়িতে আসতে পারে। এবং এই যে নাম্বার আছে, এটা শুধু ফোন পেই না, এই নাম্বারে কন্ট্যাক্টও করা যাবে। এইটা ফোন নাম্বার, রুদ্রা ফোন পে চাইছে। হ্যাঁ, এই দুটোই ফোন পে, এই দুটোই হচ্ছে ফোন পে নাম্বার। হ্যাঁ, দুটো নাম্বারই ফোন পে। একটা হচ্ছে 96, ধরে থাকুন, আপনারা ধরে থাকুন, আমি দেখতে পাচ্ছি, আমি দুটোই বলছি। 8674750907 অথবা 8327656844, এই দুটোই হচ্ছে ফোন পে নাম্বার। রোহিত ভাই রইলেন, ওকে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনারা এই যে মানে এইভাবে যে এগিয়ে আসছেন, আমি আমার আরামবাগ টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমার প্রচেষ্টা তখনই সার্থক হবে যে যদি আমরা এইভাবে মানে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখে যদি একটু এনাদের দয়া করে পাশে দাঁড়ান এবং এই তিনজনকে একটু সুস্থ করে দেন। এ হচ্ছে মানে আগামী দিনের ভবিষ্যৎ। সারণ্যকে সুস্থ করা খুব জরুরি। একটু সারণ্যকে স্বাভাবিক জীবনে আসতে সাহায্য করুন, সারণ্যর মাকে সুস্থ করার জন্য, সারণ্যর ভাইকে সুস্থ করার জন্য। মামার পাটা দেখাতে হবে। হাঁটতে পারে না অর্ঘ্য, হাঁটতেই পারে না স্বাভাবিকভাবে, তার মধ্যেই অরণ্য কাপড় ফেরি করে বেড়ায়। ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা যারা সামনে থেকে দেখছি এবং নখগুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। আজকে মানে আমরা যখন জন্মেছিলাম আমাদের হাত পা স্বাভাবিক ছিল, এই সারণ্যর এখনো আঙুলগুলো বাঁকেনি, এইরকমই ছিল। আমরা যত বড় হই এইগুলো যত বাড়ে, হাতের চামড়াগুলো ছোট হয়ে যায়, মানে জড়ো জড়ো হয়ে হাতগুলো ছোট হয়ে বেঁকে যাচ্ছে। আমরা কিন্তু স্বাভাবিক বাচ্চার মতনই জন্মেছিলাম। যত বড় হই তত এরকম বাঁকতে থাকে। দেখুন আমার হাতগুলো বেঁকে গেছে, পাগুলো বেঁকে গেছে, সারণ্যরও বেঁকে গেছিল, কিন্তু এমস এ ট্রিটমেন্ট করে ও ভালো আছে। মানে কিঞ্চিত ভালো আছে। হ্যাঁ, মানে 100-র মধ্যে 50 ভাগ ভালো আছে। ওষুধ খেলে ভালো, ওষুধ বন্ধ করলে 100-র মধ্যে 200 ভাগ আবার খারাপ হয়ে যায়। 100-র মধ্যে 200 ভাগ খারাপ হয়ে যায়। 200 ভাগ খারাপ হয়ে যায়, কারণ আমি ওষুধ বন্ধ করে দিয়েছি, আমার ট্রিটমেন্ট চলেনি, এই জন্য এইগুলো ছিল না, এইগুলোই আবার ভর্তি হয়ে গেছে। যন্ত্রণা হয়, এই দেখুন ব্যথা হয়। অর্ঘ্যকে দেখুন, এইভাবে সে দাঁড়িয়ে থাকে, এইভাবে ছাড়া ও হাঁটা চলা করতে পারছে না, কারণ ওর হাঁটুতেও তাই, হাতেও তাই। ও অর্ঘ্যর হাঁটতে কষ্ট হবে, তবুও বলছি এই হচ্ছে ওর পরিস্থিতি, এইভাবে ও হাঁটতে পারে না। আমি বলবো অরণ্যকে যিনি বিয়ে করেছেন,
তিনি অত্যন্ত মানে অর্ঘ্যকে যিনি বিয়ে করেছেন, আমি তার প্রতিও কৃতজ্ঞ যে তিনি এদের বাড়িতে এসে তিনি এদের অনেকটা রান্না বাড়া খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর যে দায়িত্বটা তিনি তুলে নিয়েছেন। তিনিও এক মহিয়সী মহিলা, এটুকু আমি বলবই যে তিনি মহিয়সী মহিলা। তিনি সব জেনে সব দেখে তিনি আজকে কাঁদবেন না। ঈশ্বর আছেন। আজকে যারা আপনার পাশে এইভাবে দাঁড়াচ্ছেন তারা তো মানুষ নয়, দেবতা। আমি মনে করি তাই। কারণ আমি দেবতাকে, আমি অনেক ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর আমার যখন আমার পেটে যখন ছেলে ছিল, আমি অনেক ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমার ছেলে যেন ভালো হয়। যখন আমার ছেলে হলো তাহলে তখন ভাবলাম তাহলে বোধহয় আমার ছেলে সুস্থ হয়েছে। যখন আমার ছেলের এরকম হলো তখন থেকে আমি ঠাকুরকে ডাকি না। কেন জানেন? দাদারা, দিদিরা, ভাই বোন সবাই তো দেখছেন আমাকে, কেন আমি ডাকি না জানেন? আমি ঠাকুরের কাছে বললে ঠাকুর কাঁদে না, কিন্তু আপনাদের কাছে বললে আপনারা কাঁদেন। আপনাদের মনে হয় বিবেক জাগে যে হ্যাঁ ওই বাচ্চাটা অসুস্থ, আমরা কিছু অন্তত সাহায্য করি। না হলেও ঠাকুরের, যদি আপনারা ঠাকুর বলে মানেন তাহলে আপনারা আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেমন আমার ছেলে ভালো হয়। কিন্তু আমি ঠাকুরকে ডাকিনি। ঠাকুরের কাছে মাথা ঠুকলে ঠাকুর কিছু করে না। না, ভুল করছেন। ঠাকুর নররূপী নারায়ণ, ঈশ্বর, ঈশ্বর আল্লাহ। আমি কোনো ভেদ দেখি না, কারণ আমিও মাজারে যাই, আমিও মন্দিরে যাই, আমিও মানে মসজিদে মাথা নোয়াই, কারণ আমি মনে করি সবের মধ্যে আল্লাহ ঈশ্বর আছেন। এবং আজকে যে মানুষগুলি আপনার পাশে এগিয়ে আসছেন তারা কারা? ভগবান মাটির পুতুল বা কোনো একটি পাথর তো নড়ে না। তা সেই নড়াটা মানুষের মধ্যে দিয়ে কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস দয়া করে হারাবেন না। এটা আমি আপনার কাছে এটুকু বলবো যে তা ঈশ্বর আল্লাহ মানুষের মধ্যে দিয়ে কাজ করেন। আজকে যারা বলছেন সবাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আজকে যারা এইটুকু এগিয়ে এলেন এইটুকু শুনে, তারা কারা? তাদের মধ্যে দিয়ে আল্লাহ ঈশ্বর সাড়া দিয়েছেন, তাই তো তারা এসেছেন। এই কখনো বিশ্বাস হারাবেন না মানুষের মধ্যে দিয়েই। কাউকে যদি ধরতে যায়, এখনো কাউকে যদি ধরতে যায় ঠেলে সরিয়ে দেয়, বলে মা ওদের হাতগুলো আমার হাতের মতো নয়, তাই আমাকে ছুতে দেয় না। আমাকে বলে তোর হাতগুলো কেমন, তোর হাতগুলো কেমন। আমার ছেলে আমার কাছে এসে বলে আমার পাড়ায় কেউ আমার ছেলের সঙ্গে খেলে না, এইরকম বলে। শরণ্য, মাকে কানতে মানা করো। মা কানতে কান তোমার কষ্ট হয় তো বাবা, তুমি বলো। তোমার বন্ধুরা তোমার সঙ্গে খেলে না না, কেন? আমার হাত পা গুলো এরকম বলে। জোরে তুমি বলো। যে পড়াশোনায় এত ভালো, সেটা তো অনেকে পারে না, তুমি তো পারো। দেখানো যাবে? হ্যাঁ হাতের লেখাটা হ্যাঁ দেখানো পারি। যাবে? হ্যাঁ, নিয়ে এসো বইটা। তো তোমার হাতের লেখা এই রকম এত কষ্টের মধ্যেও তুমি এত ভালো হাতের লেখা তোমার? পড়াশোনা করতে খুব ভালো লাগে তো? হ্যাঁ বলো ভালো আমার লাগে। খুব ভালো হ্যাঁ লাগে। খুব ভালো লাগে। আর যে কাকুরা আজকে তোমার পাশে এসে দাঁড়ালেন, তাদেরকে তুমি একটা ধন্যবাদ দাও। ধন্যবাদ। জোরে বলো, বলো তোমাদেরকে আমার প্রণাম বলো। তোমাদেরকে আমার প্রণাম। এই এই আমরা আসলে মা মা চাই যে যাকে তার বন্ধুরা এত অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এলাকায় হয়তো সেভাবে কেউ তার সঙ্গে মেশে না, অথচ তার কিন্তু এত কষ্টের মধ্যেও হাতে কিন্তু তার জাদু আছে, তার হাতের লেখা অত্যন্ত সুন্দর। আর আমরা আবারও বলছি, এই তিনজনকে আপনারা একটু বাঁচার পথ করে দিন। আমার লাইভে তখনই সার্থকতা হবে, আপনারা এগিয়ে আসুন। এই 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 এত কষ্টের মধ্যেও ও এইভাবে লেখে, এটা এই এই যে লেখা, ও কিন্তু অনেকের থেকে, অনেক সুস্থ মানুষের থেকে ওর হাতের লেখা ভালো। হ্যাঁ, তো এই পড়াও কিন্তু চালিয়ে যাচ্ছে, পড়া বসে নেই। মহারাজদের প্রতিও আমার কৃতজ্ঞতার শেষ নেই, তারা ওই ছেলেটিকে তাচ্ছিল্য করেননি, তারা কিন্তু স্কুলে ভর্তি করে নিয়েছেন। কামারপুকুর সিবিএসসি নাইবা আশ্রয় দিল, রামকৃষ্ণ মঠ, তারা কিন্তু তাদের স্কুলে ছাত্রটিকে ভর্তি করে নিয়েছে। তাই নয়,
এই যে রামকৃষ্ণ মঠের যে নরনারায়ণ মন্দির, এই নরনারায়ণ মন্দিরে দৈনিক একটি করে বাচ্চার পুজো হয়। এটা দীর্ঘদিন হয়ে আসছে। যেটা বিবেকানন্দ মানে জয়রাম বাটির যে মন্দির, তো সেই মন্দিরে এই কিছুদিন আগে মানে আমাদের সারণ্য পুজো হয়েছে। হ্যাঁ, আমি ছিলাম। তো যাই হোক, আমি ছিলাম, আমার আমার টোটাল পরিবার এসেছিল, আমার বউ, ছেলে, মেয়ে সবাই এসেছিল। খুব সুন্দর, মানে ভালো লেগেছে যে একটা একটা প্রতিবন্ধী বা এরকম আজকে আমাদের আধুনিক সমাজ, আমাদের যারা ফিরিয়ে দিচ্ছে, ভালো ভালো স্কুল তারা ফিরিয়ে দিচ্ছে, সেই জায়গায় কিন্তু সেই মানে ভগবান রূপী আমাদের যে রামকৃষ্ণ মঠ বা বিবেকানন্দ মঠ, আজকে মঠ কিন্তু ফিরিয়ে দেয়নি। তারা কিন্তু সারণ্যকে প্রতিপালন করছে বা পড়াচ্ছে বা তাকে পূজা করছে। এই যে একটা নররূপী নারায়ণ, এর থেকে বোঝা যায় যে আমাদের আমাদের আচার আচরণ দিয়েই তো আমরা প্রমাণ করি যে আমরা কতটা আদৌ মানুষ হতে পেরেছি। সে প্রমাণ কিন্তু আমাদের কর্ম দিয়ে আমরা প্রমাণ করি প্রতিনিয়ত। আর আজকে যেমন আপনারা প্রমাণ করছেন যে আপনারা এটা শুনে এই যে একটু সাহায্যের হাত বাড়াচ্ছেন, তাহলে আপনারা কিন্তু প্রমাণ করছেন যে আপনাদের ভেতরেও বিবেক জাগে। অথচ দেখুন, বন্ধুরা খেলে না, বন্ধুরা যে খেলে না সেটা কিন্তু বন্ধুদের দোষ নয়, কারণ তাদের যারা অভিভাবক অভিভাবিকা তারা বুঝিয়ে দিয়েছে ও অচ্ছুত। আমরা জানি যে এইভাবে মানুষকে তাচ্ছিল্য করা, ওরও ভেতরে কিন্তু কষ্ট হয়। তা এত, কারণ ওই রোগটা কিন্তু ছোঁয়াচে নয়, কষ্টসাধ্য, চিকিৎসায় ব্যয়বহুল। মেডিকেল কলেজে এই রোগের চিকিৎসা নেই? না না, যেখানে এইমসে ভালো। হ্যাঁ বলুন। কলকাতা মেডিকেল কলেজ স্বীকার করেছেন যে আমরা এইমস থেকে 10 বছর পিছিয়ে আছি, কারণ 10 বছর পরে সারণ্যকে যে খাবার ওষুধটা আমরা দিতাম সেটা এইমস দিয়েছে, এইমস এর ক্ষমতা আছে। না, অদিতি না, অদিতি বাচ্চার মায়ের নাম। অদিতি আমার নাম। চয়ন আহমেদ, আমরা সকলেই চিন্তা করছি অদিতির পাশে থাকার জন্য। হ্যাঁ চয়ন ভাই, চয়ন ভাই, অনেক অনেক চয়ন ভাই তুমি তো এর আগে ছিলে বোধহয়। চয়ন দাদা উনি এর আগে আমাকে সাহায্য করেছেন, আমি ভুলে গেছিলাম, আমাকে মাফ করবেন। উনি আমাকে ওনার সব টিম মিলে উনি আমাকে সাহায্য করেছেন এবং ব্লাড টেস্টে উনি আমাকে সাহায্য করেন। আমি ভুলে গেছি না, আমাকে ক্ষমা করবেন, কারণ চয়ন দা আমাকে সাহায্য করেছে। চয়ন এরকমই করে, চয়ন বহু মানুষের পাশে দাঁড়ায়। আমি চয়নকে এটুকু জানি যে চয়ন চয়ন বহু দূর দূরান্তে গিয়ে বহু অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি চয়নের টিম জানি না, কিন্তু চয়নকে আমি ব্যক্তিগতভাবে জানি যে চয়ন তুমি ভালো থেকো। ও- উম, 96-74 নাম্বারটা হচ্ছে অদিতি দেবীর, আর অদিতি দেবীর হাজবেন্ডের নাম্বার, আর সুমন্ত সমুয়ের, হ্যাঁ সুমন্ত সামুয়ের। আর নিচের নাম্বারটা হচ্ছে তার ভাই অর্ঘের নাম্বার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, সুমন্ত সাময়িক। আর এটা অর্ঘ, তোমার নাম আসবে তাই তো? নিচেরটা হচ্ছে অর্ঘ পাল। এদের দু ভাই বোন এবং সন্তানকে আমি প্লিজ অনুরোধ করছি, আপনারা সবাই আপনাদের সাধ্য মতো। আমি অবাক হয়ে আছি, এখানে চয়নটা এগিয়ে আসছে, চয়ন রক্ত বিনা পয়সায় পরীক্ষা করে দিচ্ছে। 96-74 নাম্বারটা তো সুমন্ত সাময়িকের নামে, তো তাহলে হ্যাঁ, বাচ্চার বাবা তো, বাচ্চার বাবার ফোন পে নাম্বার তো বাড়ির অভিভাবকদের মধ্যেই হয়। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, ওখানে পাঠালেই হবে, কারণ সারণ্যর বাবার নাম হচ্ছে সুমন্ত সাময়ী। আপনারা এগুলো বলছেন, আমার ভীষণ ভালো লাগছে। আহ, আর আমাদেরও কোথাও না কোথাও থামতেই হয়। আমরা আরামবাগ থেকে যখন এলাম, এটা শুনে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি এটুকু করি, আজকে যেন মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের এই লাইফের সার্থকতা আছে। কারণ আমরা আজকে কিছু ঈশ্বরের ঈশ্বরের স্বরূপ, আমরা কিছু মানুষকে পেয়েছি। ঈশ্বরের স্বরূপ হোক, আল্লাহর স্বরূপ, আমি কোনো ভেদ করি না।
আমি সেই থেকে বলছি ঈশ্বর আল্লাহর স্বরূপ কিছু মানুষকে তো আমি পেয়েছি। আমি খুব কৃতজ্ঞ যে অন্তত আমার এই প্রচেষ্টাটুকুতে কটা মানুষকেও অন্তত আমি তাদের বিবেক নাড়াতে পেরেছি। আপনারা প্লিজ এটা শেয়ার করুন, অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারা এই ভাবে ওনার পাশে এসে দাঁড়াতে পারে। আর আরেকটি কথা হ্যাঁ, বলছি, বলুন, বলুন। যেটা হচ্ছে যে অনেকে হয়তো বলবেন যে বলেছেন, দেখলাম যে প্রধানমন্ত্রীকেই কেন? আমি শুধু প্রধানমন্ত্রী নয়, আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি, বা বিভিন্ন রাজ্যেরও যারা মুখ্যমন্ত্রী বা পদাধিকারী বা যে কোনো ব্যক্তি, আমার উদ্দেশ্য একটাই, ওনাদেরকে সহযোগিতা করা। একদমই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আমাদের ভারতবর্ষের যেটা প্রধানমন্ত্রী। আমার সামর্থ্য মতো আমি দিলাম খুলতে। একদম, একদম। অনেক, অনেক কৃতজ্ঞতা। আ আর এনারা মোদিজিকে ভাইরাল করেছিলেন বলে মোদিজির নাম বলেছেন। শুধু মোদিজি নয়, ওনারা আ প্রত্যেকের কাছে আবেদন পাঠিয়েওছেন, তাই তো? মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়েছেন। কতদিন আগে পাঠিয়েছিলেন? আমি যখন আমার ট্রিটমেন্ট যখন কলকাতা মেডিকেল কলেজে হয়, তখন থেকে আমি আ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ওনার কাছে গেছিলাম। ওনার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি, কিন্তু অয়ন দাদার সঙ্গে আমার কথা হয়। ওখানে ওনারা বলেছিলেন যে আমি ট্রিটমেন্টটা চালানোর ব্যবস্থা করে দেবো। তখন শুধুমাত্র অয়েন্টমেন্ট দিত। ওখানেও ৬,০০০ টাকা করে লাগতো মাসে। তখন করোনার সময় আমার স্বামীর কাজ নিয়ে মানে একটা দোটানা ছিল। তো তখন আমি ওখানে যাই, ওখানে সমস্ত বন্দোবস্ত উনি করে দেন। তারপরে বেশ চলছিল। ৩ মাস পরে আমার যখন বলল যে এইমস এ নিয়ে যেতে হবে, তখন আমাকে ওখান থেকে সমস্ত কিছু অফ করে দেওয়া হলো। কারণ আমি যদি এইমস এ যাই, এইমস কেন্দ্রের, আর ওখানে ট্রিটমেন্ট তো তাহলে হবে না। এভাবে আমি এখানে চলে আসি। তারপর যখন আমি এইমস এ যাই, এইমস এ গিয়ে ডক্টরদের দেখাই, দেখিয়ে তারপরে আবার সেই প্রেসক্রিপশন, একজন ডাক্তারবাবু ছিলেন, সেই প্রেসক্রিপশন আমি ওনাকে দেখাই। উনি ট্রপিক্যালের প্রেসক্রিপশনে প্যাডে লিখতেন। মানে যখন ওই অ্যারোটেক একটা ওষুধ ছিল, ওটা আমাকে ডক্টর শান্তনু সেন, উনি আমাকে চিঠি করে দিয়েছিলেন। ওই চিঠিতে আমার ওই ওষুধটা দেওয়া হতো আমাকে। অনেক টাকা দাম ছিলেন ওটা। অনেক টাকা দাম। প্রায় ১৮-২০ হাজার টাকা দাম। ওই ওষুধটা কিন্তু ওনারা দিতেন। কিন্তু আমাকে কিন্তু ওই ওষুধটা বন্ধ করে দিয়েছেন। মানে প্রায় ৬ মাস ৭ মাস বন্ধ যাতে হয়ে আবার গেছে। পাই সেটা দেখুন। আর ওই ওষুধটা পার্টিকুলার একটা ওষুধ যে চলছে তা তো নয়। ওই ওষুধটা কন্টিনিউ চলেছে ১.৫ বছর। এখন কিন্তু ওই ওষুধ চলছে না। যখন আমি ওনাদের কাছে বললাম যে ওই ওষুধটা আমার লাগবে, তখনও আমি কিনেছি। যখন আমি গিয়ে জানতে পারলাম যে ওনাদের কাছে, মানে আমি কলকাতা মেডিকেল কলেজে গিয়ে জানতে পারলাম যে ওই ওষুধটা আমাকে আর দেওয়া হবে না। কারণ ওই ওষুধটা আর দেওয়া যাবে না, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি বারংবার ওনার সঙ্গে চেষ্টা করলাম দেখা করতে। তো আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি আশা ছেড়ে দিয়েছি যে আমার ওখানে থেকে আর আমার কিছু হবে না। কারণ আমি অনেকবার গেছি, অয়ন দাদাকে বারবার বলেছি। যেহেতু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে দাদার সঙ্গে আমার দেখা হয়নি। তো অয়ন দাদার সঙ্গে দেখা হয়েছে। অয়ন দাদা যতটুকুন পেরেছেন ততটুকুন করেছেন। করেনি না, করেছেন। কিন্তু ওনারা যখন বলেছেন আর এজন্য আপনি পারব না, কৃতজ্ঞ। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আমাকে যতটুকুন দিয়েছে, যতটুকুন করেছে। কিন্তু আমার ছেলে ওই মোদিজির কথা বলেছেন একদিন, যেদিনকে আরামবাগে আসবেন মোদিজি, সেই তার আগের দিন রাত্রেবেলা আমার ছেলে আমার স্বামীর কাছে বলছে, "বাবা, আমাকে মোদিজির ফোন নাম্বারটা দেবে একটু?" বলছে, "তুমি কি করবে?" "না, আমি মোদিজিকে ফোন করে বলবো আমার বাড়ি আসার জন্য।" এটাই আমি গণেশ চক্রবর্তী মানে গণেশদা, ওনাকে বলি, বলতেই বলে আমাকে একটু ছোট করে ভিডিও করে দাও, তো আমি দেখি। তো আমরা ভিডিওটা করে দিই। তারপর তো আপনারা সবই জানেন। কিন্তু আমার একটাই অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে কোনো রাজ্যের মন্ত্রী, যে কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়ান। যে যে আমার পাশে এসে দাঁড়াবেন ভগবানের স্বরূপ আমি মনে করব। আমাদেরকে সুস্থ করুন। আমাদের যদি মনে করেন যে না, আমাদেরকে সুস্থ করতে আপনারা অতটা পারছেন না, কিন্তু আমার ছেলেটাকে অন্তত সুস্থ করুন, আমার ভাইটাকে করুন। আমাকে আমাকে করতে হবে না, আমার বাবাকে করতে হবে না, কিন্তু আমার ছেলেটা, আমার ভাইটাকে করুন। কারণ আমার ভাইও সুস্থ জন্মেছিল। আমিও সুস্থ জন্মেছিলাম। কিন্তু আমার ভাইয়ের আস্তে আস্তে পাগুলো বেঁকে যায়। আমার ছেলেরও বেঁকে গেছিল। আমার ভাইয়েরও পাগুলো বেঁকে যায়। আমার তো হয়ে গেছে। আমাকে যে বিয়ে করেছে সে তো ভগবান। সে তো ভগবান। সে আমার মতো মেয়েকে দেখে বিয়ে করেছে। আর আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে তো মাথায় করে রাখা উচিত। আমার মতো মেয়েকে নিয়ে ঘরে রেখেছে। আমাদের সবকিছু করে দেয়। আমাকে শীতকালে খাইয়ে দেয় আমার শাশুড়ি মা। আর কিছু বলার নেই আমার। বিশ্বজিৎ
বলে আরামবাগ টাইমসকে ধন্যবাদ এই ধরনের খবর প্রচার করার জন্য। আমরা আপনাদের বিশ্বজিৎ ভাই, আমরা তো সাধারণ মানুষ, আর আমি আমার আরামবাগ টাইমসের আর্থিক কোনো ক্ষমতা নেই। আমি চাইলে আমি দিতে পারবো না, আমি আমি অর্থ দিতে পারবো না, কারণ আমার আমার নিজেরই কিছু নেই। কিন্তু আমি তো এই 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 যে পরিচয়টা, এইটার পরিচয়টার ক্ষমতায় এটুকু তো আমি করতেই পারি, যে আমি আপনাদের মতো মানুষের কাছে তো পৌঁছে দিতে পেরেছি এই ভিডিওটা। এটা এছাড়া যে আমার নিজের কোনো আজকে আমার অর্থ থাকলে আমি হয়তো একাই দায়িত্ব নিতে পারতাম, কিন্তু ঈশ্বর আমাকে অর্থ দেননি, শুধু একটি পরিচয় দিয়েছেন। এই এইটা আপনাদের, আর তার জন্যই আমি আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেলাম, আপনাদের আশীর্বাদ পাচ্ছি। আমার আমার দরকার নেই, আপনারা আমার পাশে থাকুন, এনাদের পাশে থেকে আর্থিকভাবে এগিয়ে আসুন। ওনার বাড়িটা আবার একবার, আপনি দিদি কাঁদলে হবে না, আপনার এখন এখন লড়াইয়ের সময়। আপনি ঠিকানাটা আবার বলুন। আমার বাড়ি আসতে গেলে আরামবাগ থেকে বদনগঞ্জের বাস ধরবেন, বাস ধরে মামুদপুর বাস স্ট্যান্ডে নামবেন, নেমে যাকে বলবেন তাকে তিনি দেখিয়ে দেবেন যে সামুইপাড়া যাব, ছোট্ট বাচ্চা সারণ্য অসুস্থ তাদের বাড়ি যাব, তাহলেই দেখিয়ে দেবে। উত্তরপাড়াটা কত দূর এখান থেকে? 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মতো? হ্যাঁ। আপনার ভাইয়ের বাড়িটা বলুন। আর ভাইয়ের আর বাড়ি? আমার বাবার বাড়ি যেখান থেকে রোগটা মানে শুরু হয়েছে, আমার এখান থেকে বাবার আমরা কথা বলছি। যেখান থেকে আমরা এখন কথা বলছি, এই জায়গাটার নাম নকুন্ডা। আরামবাগ থেকে কোটাপামার বাসে আসা যায়, আরামবাগ থেকে কোটাপামার বাসে উঠে নকুন্ডা বাস স্টপেজ বললেই নামিয়ে দেবে, ওখান থেকে 1 কিলোমিটার আসতে হবে ভেতরে। আর যদি বাইকে আসেন তাহলে ভিগদাস আসবেন, আরামবাগ থেকে ভিগদাস, ভিগদাস থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা চলে আসছে, ওই রাস্তা ধরে আসবেন, এসে নকুন্ডা, নকুন্ডা থেকে আমাদের বাড়ি, যাকে জিজ্ঞাসা করবেন অর্ঘ্যপালের বাড়ি যাব সেই দেখিয়ে দেবে নকুন্ডা গ্রামে এসে। ওর ঘর একবার বলে দাও তো। আমার বাড়ি নকুন্ডা, নকুন্ডা আমার বাড়ি নকুন্ডা। আরামবাগ থেকে আসতে গেলে নকুন্ডা আরামবাগ কোটাপামার বাস আছে, নকুন্ডা গ্রামে নকুন্ডার পার্টি অফিসে এসে নামতে হয়। তো ওখানে এসে যে কোনো মানুষকে বলবেন যে অর্ঘ্যপালের বাড়ি যাব। আর যদি কেউ বাইকে আসেন বা অন্য পার্সোনাল গাড়ি করে আসেন, আপনি ভিগদাস আসবেন, ভিগদাস থেকে বাঁ দিকে রাস্তা চলে আসছে, বাঁ দিকে আসার পর ওখানে মানে যে কোনো রাস্তার মানুষকে জিজ্ঞেস করবেন, ভিগদাস থেকে 6 কিলোমিটার। তো নকুন্ডা পঞ্চায়েতের কাছে এসে ওখানে মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে অর্ঘ্যপালের বাড়ি যাব। অর্ঘ্যপালকে সবাই এখনো মনে রেখেছে, এইটুকুই। দেবাশিস বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আহ, যে আপনারা এই যে পাশে দাঁড়াচ্ছেন এর জন্য। এবং আমি অর্ঘ্য, তোমরা লাইভটাকে ফলো করবে, এবং লাইভে যদি কেউ কেউ কোনো প্রশ্ন করেন, কারণ আমাদের তো একসময় শেষ করতেই হবে, তাই না? কিন্তু তোমরা এই, উত্তরগুলো দিয়ে যাবে। হ্যাঁ, তোমরা এই লাইভে যারা যা জানতে চাইবেন, অনেক সহৃদয় মানুষ আছে, তোমরা এত হতাশ হবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু এই পৃথিবী একদম মানে বিবেক শূন্য হয়ে যায়নি, বিবেকবান মানুষ এখনো আছেন। তারা যদি আপনারা যারা এই লাইভটা দেখছেন, আপনাদের কাছেও অনুরোধ, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ে লাইভটা শেষ করতেই হবে। আরামবাগ টাইমসকে ধন্যবাদ, আপনারা আছেন বলেই এটা সম্ভব হলো। আপনাদেরকেও ধন্যবাদ। এই লাইভটা তো থাকবেই, এই লাইভে আপনারা ওদের কাছে জানবেন, তোমরা কন্টিনিউ লাইভটাকে ফলো করবে, এবং যারা জানতে চাইবেন তোমরা সাথে সাথেই সেই উত্তরটা দেবে। দেবে কারণ দেখুন যে আমরা আবারও একবার ফোনপে নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের যারা সম্মানীয় দর্শকরা আছেন, 9674750907, এটা ধরবেন। সুমন্ত সামুই, তার ফোনপে নাম্বার, অর্থাৎ বাচ্চা সারণ্যর বাবার নাম্বার। আর অর্ঘ্যর নিজের নাম্বার 8327656844। আপনারা প্লিজ এটা একটু দেখবেন, এবং আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সারণ্য, তুমি আর একবার একটু এসো। খুব কষ্ট হয় না বাবা, হাঁটতে কষ্ট হয় না? তুমি ছুটতে পারো? সকলের প্রতি আবার নমস্কার জানাও, সকলকে একটা আহ্বান করো। নমস্কার। যে কাকুরা জেঠুমনিরা তারা তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের প্রতি নমস্কার জানাও। নমস্কার, কিন্তু আমি যখন আমার হাত পা ঠিক হয় তখন আমি অনেক জোর ছুটি।
অনেক যে তখন একটু ছুটতে পারো? আচ্ছা, যখন ঠিক হয় তুমি তখন একটু ছুটতে পারো। আর অনেক জোরে ছুটতে পারি। অনেক জোরে ছুটতে পারো? হ্যাঁ। আচ্ছা। আর স্কুলে নিয়মিত যাও, তাই তো? আচ্ছা। হ্যাঁ। মহারাজরা খুব ভালোবাসেন? কি হয়েছে? আমি এই রোগটার নামটা আমি আরেকবার ওনার কাছ থেকে, অদিতিদির কাছ থেকে বলছি। আমার এই ছেলের বা আমাদের এই রোগটার নাম সোরিয়াসিস বা জেনেটিক। মানে যেহেতু আমার বাবার আছে, আর ডাক্তারবাবুরা বলছেন এই রোগটার মানে যে জীবাণুটা আছে, জীবাণুটা আমাদের রক্তে আছে। তাই আমাদেরকে ওষুধ খাওয়ালে আমাদেরকে 1 বছর 2 বছর না, দীর্ঘদিন, হয়তো 5 বছর, 7 বছর, 10 বছর ওই ওষুধটা খাওয়ানোর পরে এখন আমাদের কি হচ্ছে, আমি তো ট্রিটমেন্টে আছি, মানে আমার ছেলের জন্য আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছে। তো আমি ওষুধটা খাওয়ার পর আমার গায়ে কিছু ছিল না, আমার গায়ের ওপরে মানে হয় র্যাশটা বেরোয়। এবং শুধু তাই নয়, আমি বুঝতে পারি আমার ঠোঁটে চামড়া ওঠে, জিভের তালু বা মুখের ভেতরে জিভ বা তালুর চামড়া ওঠে। তখন বুঝতে পারি যে না, আমার আবার কমবে। তখন কমে যায়, আবার 28 দিন বাড়ে, 28 দিন পর আবার বাড়ে, আবার 28 দিন পর কমে যায়, আবার 28 দিন পর বাড়ে। এটা যখন আমি ভুবনেশ্বর এইমসে ট্রিটমেন্ট করি তখন থেকে আমি এটা বুঝতে পারি যে এরকম হয়। আর এটা হচ্ছে মেয়াদি ট্রিটমেন্ট। আর এবং দীর্ঘমেয়াদী বলি নয়, আহ, বলাই বিপুল অর্থের প্রয়োজন। কারণ যে ওষুধটা আপনারা শুনলেন এর আগে, এটা যখন লাইভটা যারা পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাত্র 9 থেকে 10,000 টাকা মাত্র ইনকাম। শ্বশুরমশাই তার কিডনির অসুখ, তার জন্য প্রতি মাসে 7,000 টাকা, 7,000, 7,000 টাকার ওষুধ লাগে, হাতে থাকে মাত্র 2,000 টাকা। এই 2,000 টাকায় এই রোগ এবং সামান্য একটু জমি আছে বলে ওনারা খেতে পাচ্ছেন। আর রেশনের চাল, তাই তো? হ্যাঁ, রেশনের চালটা আপনাদেরকে কিছুটা বাঁচাচ্ছে। হ্যাঁ, রেশনের চাল আমাদের প্রতি মাসে হয়তো কিছুটা কম পড়ে, কিন্তু হয়ে যায়। মানে হয়তো 5 কিলো আমাদেরকে কিনতে হয়, একটা মাসে হয়তো 5 কিলো কিনতে হয়। এই রেশনের চালই আমরা খাই। আর আমাদের যে জমি যেতটুকুন আছে সেটা তো আমার স্বামী যেহেতু বাইরে থাকে, আর আমার শ্বশুর তো চাষ করতে পারে না, মানে বাবা পারেন না, তো আমাদের লোক দিয়েই করানো হয়। তাতে মাত্র 25 ভাগ পান। হ্যাঁ, তাহলে এই এই অবস্থা, এই দুর্মূল্যের বাজারে এবং ওষুধের যে আকাশ ছোঁয়া দাম, তাতে একটা সাধারণ পরিবার সবাই বাঁচতে চায়, সুস্থভাবে বাঁচার সাধ্য সকলেরই থাকতে পারে। তো এটা কোনো অপরাধ নয়, কিন্তু অসহায়তাটা কোথায় জানেন? সেটা হচ্ছে অর্থ। এই সাধারণ পরিবারে জন্ম অনেকটাই যেন অভিশাপের মতো হয়ে গেছে আমাদের জন্য। এই একটু অর্থের জন্য আজকে এই ছেলেটি বেঁকে গেছে। এটা তো তার কাম্য ছিল না। ও তো পড়াশোনায় ভালো ছেলে, ও তো সাংবাদিকতাটাও করছিল। আজকে ওকে কাপড় ফেরি করতে হয়, সেটাও বিক্রি হয় না। 150 টাকাও মাসে ইনকাম নয়, মাসে না, সরি, 150 টাকা ও যখন বেরোতে পারে তখন 150 টাকাও ইনকাম হয় না। তাহলে যাবার সময় তো তার ন্যূনতম একটু টিফিন খরচও লাগে 20 টাকা। তাহলে এরপরে সেই সংসার চালানো, এদের জন্য এটা মানে অভিশাপ বই কি? একদমই তো অভিশাপ। এই যে ওষুধ খেতে হচ্ছে ওনাকে, এই ওষুধগুলো না খেলে উনি তো থাকতে পারবেন না, কারণ রোগ বেড়ে যাবে। এবং এখন সেভাবে চিকিৎসা হচ্ছে না বলে রোগটা বেড়ে গেছে। আপনাদের কাছে আমাকে তো থামতেই হচ্ছে, আমাকেও যেতে হবে। আপনাদের সকলের কাছে যারা অর্থ সাহায্য পাঠিয়েছেন তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর যারা দেখছেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, বেশি না, কাউকে চাপে পড়ে না, 2 টাকা হলেও যদি সহযোগিতা করেন এনারা কৃতজ্ঞ থাকবেন, এবং আমারও কৃতজ্ঞতা আপনাদের জন্য থাকবে। আপনারা এইটুকু সাহায্য করুন আর এটাকে একটু ছড়িয়ে দিন। যদি দয়া করে কোনো অর্থবান মানুষের, যদি এবং বিবেকবান মানুষের নজরে পড়ে, যাদের অনেক টাকা আছে, তাদের যদি নজরে পড়ে, একটু যদি মনে হয় যে একজনের ভার নেওয়া যেতেই পারে, অন্তত একজনের ভার নিক। সারণ্যর হচ্ছে ওর ভবিষ্যৎ আসছে, ওর ভারটা নিক। অর্ঘের এদের ভারটা নিক। অদিতিদি বলেছেন আমি শেষ হয়ে যাই, আমার সন্তানকে বাঁচান, আমার ভাইকে বাঁচান। কত যন্ত্রণা থেকে বলছেন। তো আমরা এইটুকু যদি পারি
তাহলে আমার মনে হবে যে আমার আরামবাগ টাইমসের আজকের এই যে লাইভ, এটার আমার সার্থকতা আসবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমার সঙ্গে আছে আমার সাংবাদিক কুশকুমার পাড়ে, যে আপনাদের বক্তব্যগুলো আমার কাছে কন্টিনিউ ধরছে এবং ক্যামেরা করছে। আর আপনারা পাশে থাকুন। আজকের মতো রাখি।